প্রিয় ছাত্রছাত্রীরা, আম আশা করি সবাই ভালো আছো এবং যারা সামনে পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের রিকোয়েস্টে আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটা বিজয়নগর সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কে নিয়ে আলোচনা করব। এবং সবথেকে মূলত যেটা আলোচনার জায়গা সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য বা যেকোনো সাম্রাজ্যের ক্ষেত্রে কোন কোন থিমের প্রশ্নগুলো এমসিকিউ হিসেবে খুব ইম্পর্টেন্ট হয়। সেটা শুধুমাত্র কোনো ক্লাসের বা বোর্ডের এক্সাম নয়, সেটা সরকারি চাকরির পরীক্ষা বলো বা যেকোনো আগামী এসএলএসটি বা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট হয়, বা যেকোনো তোমরা যে পরীক্ষাগুলো দিতে চলেছো সেগুলোর ক্ষেত্রে থিম বেসড কিছু কোশ্চেন ইতিহাসের দিক থেকে থাকে, সেগুলোকে নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আম, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা প্রশ্ন আমি রেখেছি সেটা ডিফারেন্ট থিম বা বলা যেতে পারে কোন কোন জায়গা থেকে স্পট কোশ্চেন আসে সেগুলোকে নিয়ে আমি মূলত আলোচনা করেছি। তোমরা হাতে একটা পেন এবং অবশ্যই একটা খাতা নিয়ে বসে পড়বে, কারণ প্রত্যেকটা থিম তোমরা একটু পারলে লিখে নেবে। আর শেষ পর্যন্ত থাকবে, কারণ এই থিম গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং যে কটা কোশ্চেন দিয়েছি সেগুলো খুব 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 ইম্পর্টেন্ট। তাই কোনোভাবে অস্বীকার করো না বা কোনোভাবে তোমরা প্যানেল অফ করো না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বেশিক্ষণের ক্লাস না, কিন্তু মূলত এমসিকিউর উপর আমি ফোকাস করেছি। দেখো কোন এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। বিজয়নগর সাম্রাজ্যের উপর আমি আজকে ফোকাস করেছি, পরে আমি অন্যান্য সাম্রাজ্যগুলোর উপর একটি এমসিকিউ করে ক্লাস আমি সবসময়ের জন্যই আপলোড করব। তোমরা দেখো প্রশ্নগুলো এবং নোট করা শুরু করো। তাহলে শুরু করা যাক। দেখো, আহ বলছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে প্রতিষ্ঠাতা বলো বা কে তৈরি করেছে, কে শেষ শাসক, কে প্রথম শাসক এবং কে শ্রেষ্ঠ শাসক, এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন বেরোয়। এই প্রশ্নগুলোকে কোনো রকম অস্বীকার করবে না, কারণ অনেকেই আছি আমরা যে রাজার নাম মনে রাখবো না, রেখে কি হবে স্যার। না, এরকমটা না। বিকজ ইতিহাসের ক্ষেত্রে সাম্রাজ্যের শুরু এবং শেষ এবং তার শ্রেষ্ঠ, মানে পিক লেভেল এবং ডাউন লেভেল এবং স্টার্ট লেভেল বা বিগিনিং লেভেল যেটা রয়েছে সেটা কিভাবে হয়েছে সেটা কিন্তু দেখে। তাই এটা একটা থিম বেসড কোশ্চেন, সেটা তোমরা লিখে রাখতে পারো। বিজয়নগরের ক্ষেত্রে সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে অপশনগুলো দেখে নেওয়া যাক। একটা দেখো দিয়েছি যেটা, সেটা হচ্ছে দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়, হরিহর ও বুক্কা, কৃষ্ণদেব রায় এবং প্রথম দেবরায়। খুব কনফিউজ করে দেবে এরকম যদি প্রশ্ন হয়, তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে যে হরিহর এবং বুক্কা সেটা হচ্ছে আমাদের মূল উত্তর। তার পরের প্রশ্নটা দেখো, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল। যে কোনো সাম্রাজ্যের রাজধানী থেকে একটা প্রশ্ন আসে, তাই কোনো রকম ভাবে এটাকেও মিস করবে না। অপশনগুলো দেখে নেব আমরা। হাম্পি আছে, তানজোর আছে, মাদুরাই আছে, মহীশূর আছে। ইম্পর্টেন্ট জায়গা, তাহলে আমরা কোনটা নেব? অবশ্যই উত্তর হচ্ছে হাম্পি। হাম্পি হচ্ছে এর মেন উত্তর। তারপরেরটা দেখো, কোন বিদেশি পর্যটক বিজয়নগর সাম্রাজ্যকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোর মধ্যে একটা বলে বর্ণনা করেছে। এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে, এটা আমার কাছে এই থিমটা খুব ইম্পর্টেন্ট। কারণ যতগুলো পরীক্ষা আমি মোটামুটি কোশ্চেন গুলোকে দেখেছি, এবং বিশেষ করে পরীক্ষকদের কাছে একটা বড় জায়গা হচ্ছে যে কোন পর্যটক কি বলেছেন, কোন সাম্রাজ্যের ব্যাপারে কি বলেছেন, কোন রাজার ব্যাপারে কি বলেছেন। এই থিম বেসড কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব। তাই যে কোনো সাম্রাজ্যের পর্যটকের যে কমেন্ট থাকবে, যে কোনো রাজার বিষয় বলো বা সাম্রাজ্যের বিষয় বলো, সেগুলো কিন্তু অবশ্যই নোট করবে, কারণ সেগুলো দিয়েই তোমাদের কিন্তু ওটা কভার করে দেয়। তাহলে এক্ষেত্রেও অপশন গুলো একটু দেখে নি। ইবন বতুতা আছে বা ইবনে বতুতা, নিকোলো কন্টি রয়েছে, আব্দুল রাজাক রয়েছে, ডোমিঙ্গো পাইস রয়েছে বা পেইস। তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু আব্দুল রাজাক। ঠিক আছে, পরেরটা দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। এটাও ইম্পর্টেন্ট, আমি বলেইছি প্রথমেই। হরিহর আছে, হরিহর প্রথম, বুক্কা প্রথম, কৃষ্ণদেব রায় এবং দ্বিতীয় দেবরায়। এই ধরনের প্রশ্নটার ক্ষেত্রে আমরা দেখতেই পারি যে অনেকেই ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলো তোমরা। আহ কিন্তু এই রকম প্রশ্নগুলো তোমরা একটা চেষ্টা করো একটা চার্ট বেস করা, তাহলে তোমাদের সুবিধে হবে। প্রথম রাজাকে, তার পিক পয়েন্টে কোন রাজা ছিল এবং তার ডাউন পয়েন্টে কোন রাজা ছিল, জাস্ট একটা চার্ট করলে খুব ভালো হয়।
এক্ষেত্রে উত্তরটা কি হবে? এক্ষেত্রে উত্তরটা হবে অবশ্যই কৃষ্ণদেব রায়। খুব ইম্পর্টেন্ট। এনার যতগুলো কাজ আছে সেগুলো তোমরা একটু চেষ্টা করবে পড়ে রাখার, কারণ কৃষ্ণদেব রায় থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। বিজয়নগরের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে কৃষ্ণদেব রায় খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখো পরেরটা, বিজয়নগর সাম্রাজ্যে কোন রাজবংশ প্রথম শাসন করেছিলেন? দেখো এখানে যে চারটে রাজবংশ আমি দিয়েছি, সঙ্গম রাজবংশ, সালুব রাজবংশ, তুলুব রাজবংশ, আরাবিডু রাজবংশ, এই চারটে রাজবংশই কিন্তু বিজয়নগরের ক্ষেত্রে সাম্রাজ্য বিস্তার করেছে এবং রাজত্ব করেছে। কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে উত্তর কি হবে? মাথায় রাখবে সঙ্গম রাজবংশ। পরের প্রশ্ন দেখে নেওয়া যায়। তেলেগু সাহিত্যের জনক হিসেবে কে পরিচিত? দেখো এই প্রশ্নটার থিমটা হচ্ছে যে সাহিত্যের জনক কোন রাজা কোন সাহিত্যিকদের তোষণ করেছে বা তাদেরকে রেখেছে, আহ তার আমলের বিখ্যাত বইগুলো কি, বা যদি রাজা লিখে থাকেন সেটা, যেমন আমরা দেখবো একটু পরে যে একজন রাজা একটা বই লিখেছেন এবং তার ভাষাটা কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তেলেগু সাহিত্যের জনক হিসেবে কে পরিচিত? দেখো অপশনগুলো আলাসানি পেদান, কৃষ্ণদেব রায়, আলভারা এবং আন্নাম আন্নাচার্য। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি? এক্ষেত্রে কিন্তু উত্তরটা একদম সোজা, কেউ ভুলবে না, এটা ইম্পর্টেন্ট, আল্লাহ সানি পেত্তানকে বলা হয় কিন্তু। তারপরেরটা দেখে নাও। বিজয়নগর সাম্রাজ্যের সময় নির্মিত বিখ্যাত বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? বিরূপাক্ষ মন্দির দিয়ে একটা প্রশ্ন খুব করার একটা বলা যেতে পারে প্রবণতা রয়েছে পরীক্ষকদের, তাই আমিও এই প্রশ্নটা রেখেছি। দেখো অপশনগুলো হচ্ছে মাদুরাই, হাম্পি, তানজোর এবং তিরুপতি। তাহলে উত্তরটা কি? এক্ষেত্রে উত্তরটা কিন্তু হাম্পি হবে। তারপরেটা কোন পর্যটক তার বর্ণনায় লিখেছেন যে বিজয়নগর শহরের প্রাচীরের পরিধি 60 মাইল এবং শহরের মধ্যে প্রবেশ করতে 7টি ফটক অতিক্রম করতে হয়? দেখো এই প্রশ্নগুলোই আমি বারবার বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কোথাও গিয়ে দেখা যায় যে মিস করো, তাই আমি এখানে রেখেছি বিশেষ করে এই প্রশ্নগুলো। তোমরা যে কোনো কোশ্চেন পেপার দেখলে বা একটু ভারী যদি কোশ্চেন পেপার পড়তে চায় পরীক্ষক, তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে খুব আনে। দেখো অপশনগুলো কি আছে, ইবন বতুতা আছে, আব্দুর রাজাক আছে, নিকোলো পন্টি রয়েছে, ডোমিঙ্গো পেজ রয়েছে। এক্ষেত্রে কি হবে উত্তর? যদি একটু ভালো করে দেখো এটা কিন্তু পারার কথা, কারণ এটার মধ্যে এমন কিছু নেই, তাই এটার উত্তরটা হচ্ছে কিন্তু ডোমিঙ্গো পেজ। এটা মাথায় রেখো। আর ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের আমলে আসে, সেটাও কিন্তু তোমাদের খাতার মধ্যে রাখা উচিত, সেটা একটু দেখে নেবে। অ্যাকচুয়ালি এমসিকিউ করতে গেলে একটু চেষ্টা করবে যে কিভাবে আমরা মাইনাস করতে করতে যেতে পারি উত্তরটাকে খুঁজতে গেলে। অনেক সময় আমরা পারি না, ডাইরেক্ট উত্তর জানি না, তাই সেক্ষেত্রে মাইনাস করতে করতে যাওয়াটাও কোথাও গিয়ে আমাদের উত্তরটাকে লাগিয়ে দেয় কোথাও, তো সেটাও একটু চেষ্টা করবে। পরের প্রশ্ন দেখে নাও। বিজয়নগরের কোন শাসককে অন্ধ্রভোজ উপাধি দেওয়া হয়? উপাধি দিয়ে কিন্তু অবশ্যই প্রশ্নগুলো আসে, সেটাও দেখবে। দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায়, হরিহর টু বা হরিহর দ্বিতীয় এবং সদাশিব রায়। এক্ষেত্রে উত্তর কি হবে? যে অন্ধ্রভোজ কাকে বলবো? মাথায় রাখবে কৃষ্ণদেব রায়কে কিন্তু আমরা এটা বলবো অন্ধ্রভোজ। ঠিক আছে, অন্ধ্রের যেহেতু বিশেষ অঞ্চলগুলো তিনি দখল করেছিলেন, তাই জন্য তাকে এটা অন্ধ্রভোজও বলা হয়। বিজয়নগর সাম্রাজ্যের সময়কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব কোনটি? এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো অপশনগুলো দীপাবলি আছে, নবরাত্রি বা মহানবমী দিব্যম যাকে বলা হয়, সংক্রান্তি আছে এবং পঙ্গল রয়েছে। এটার উত্তর হবে নবরাত্রি। তুলুব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনগুলো নরসিংহ সালু, বীর নরসিংহ এবং সদাশিব রায় ও কৃষ্ণদেব রায়। এটারও উত্তরটা খুব সোজা, এটা হচ্ছে কিন্তু বীর নরসিংহ। একটু ডিফারেন্ট ভাবে আসে কিছু কিছু সময়, যে বীর নরসিংহ কোন বংশের রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল একটু ঘুরিয়ে দেয়, সেটাও একটু দেখে নেবে। পরেরটা দেখো। কোন বিদেশি পর্যটক কৃষ্ণদেব রায়ের শাসনকালে বা শাসনকাল সম্পর্কে বলেছেন যে রাজা অত্যন্ত ন্যায়পরায়ণ এবং বিদেশি বণিকদের প্রতি উদার? এক্ষেত্রে কিন্তু উত্তরটা একটু জটিল হতে পারে, তাও একটু অপশনগুলো দেখে নাও। ইবনে বতুতা বা ইবন বতুতা আছে, নিকোলো পন্টি রয়েছে, আব্দুর রাজাক রয়েছে এবং ডোমিঙ্গো পেস রয়েছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু উত্তরটা ডোমিঙ্গো পেস।
বা এটা কিন্তু তোমাদের এরকমও প্রশ্নটা দিতে পারে, ডোমিঙ্গো পেস কার আমলে এসছিলেন বিজয়নগর সাম্রাজ্যে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। ঘুরিয়ে প্রশ্ন করার কিন্তু মানে একটা বলা যেতে পারে আছে, মানে পরীক্ষকদের মনে করে যে আমি একটু ঘুরিয়ে প্রশ্ন করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেখো তারপরেরটা, তালিকোটার যুদ্ধ কত সালে হয়? আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে আমি তোমাদের বলবো তালিকোটা দিয়ে বা তালিকোটার অনেকগুলো নাম আছে, সেটাও একটু দেখে নেবে। এবং তালিকোটার সালগুলো ইম্পর্টেন্ট হবে তোমাদের ক্ষেত্রে। তালিকোটা কোন সময় কোথায় হয়েছে, কাদের মধ্যে হয়েছে, কে জিতেছে কে হেরেছে, তারা প্রত্যেকটা প্রশ্নই করে। তাহলে সেই প্রশ্নগুলোকে কিন্তু কোনো রকম ভাবে তোমরা ওভারলুক করবে না, কারণ তালিকোটার যুদ্ধ বা টালিকোটার যুদ্ধ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা দেখো, তালিকোটার যুদ্ধর অপশন গুলো কি কি আছে। 1565 রয়েছে, 1526 রয়েছে, 1556 রয়েছে, 1571 রয়েছে। উত্তরটা সহজ, উত্তরটা হচ্ছে 1565। তারপরটা দেখো, বিজয়নগরের মুদ্রাগুলো কোন নামে পরিচিত ছিল? টাকা আছে, মোহর আছে, বরাহ রয়েছে এবং দিনার রয়েছে। এটাও একটু ইম্পর্টেন্ট, সেটা কিন্তু জানবে। এটার মুদ্রাগুলোর নাম কিন্তু বরাহ নামে পরিচিত। এই বরাহকেই পরবর্তীকালে বা পরে আমরা দেখতেও পাই যে বরাহর নাম কিন্তু কোথাও গিয়ে প্যাগোডা নামটাও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব আসে, যে বিজয়নগরের মুদ্রাগুলো কি নামে পরিচিত, সেক্ষেত্রে প্যাগোডাও দিয়ে দেয়। তো এটা কিন্তু কেউ মিস করবে না। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এটা বলতে পারি, এটা তোমাদের ক্ষেত্রে খুব আসে। বিজয়নগর সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল? এটাও ইম্পর্টেন্ট। দেখো, আভ্যন্তরীণ কোন্দল, উত্তর ভারতীয় রাজ্যগুলোর আক্রমণ, তালিকোটার যুদ্ধে পরাজয়, অর্থনৈতিক সংকট। এক্ষেত্রে উত্তর কি হবে? তালিকোটার যুদ্ধে কিন্তু পরাজয়টাই ছিল বিজয়নগর সাম্রাজ্যের পতনের মূল কারণ। কোন মুসলিম পর্যটক বিজয়নগর শহরের বাজার সম্পর্কে মন্তব্য করেন? দোকানগুলোতে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং হীরা, পান্না, মুক্তা এখানে সাধারণ পণ্য। খুব ইম্পর্টেন্ট। দেখো কে কে আছে, ইবন বতুতা, আব্দুর রাজাক, নিকোলো কন্টি এবং ডোমিঙ্গো পেস। মাথায় রাখবে, এটার উত্তর হচ্ছে আব্দুর রাজাক। পরেরটা, বিজয়নগর সাম্রাজ্যের সময় ভূমি রাজস্বের পরিমাণ কত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতে পারে। এই প্রশ্নটাকে কোনো রকম ভাবে তোমরা কিন্তু মিস করো না, কারণ এই প্রশ্নটা প্রায় এসেই থাকে এবং এই রিলেটেড মানে কর রিলেটেড প্রশ্ন বা কিভাবে শাসন সাম্রাজ্য অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাটা, সেটা কিন্তু খুব আসে, সেটা কিন্তু কোনো রকম ভাবে তোমরা মিস করবে না, কারণ এই প্রশ্নটা এসে থাকে। দেখো অপশনগুলো, ফসলের 1/6 অংশ আছে, ফসলের 1/4 আছে, ফসলের 1/3 আছে এবং ফসলের 1/2 বা হাফ অংশ আছে। তাহলে সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে কিন্তু 1/6। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এই প্রশ্নটার কথা বলছিলাম, দেখ, অমুক্ত মাল্যদা নামক বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন? এটা রিলেটেড আমি আরেকটা প্রশ্ন রেখেছি, সেটাও আমি পরে দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে আছে আল্লাহ সানি পেদান রয়েছে, কৃষ্ণদেব রায় রয়েছে, রায়চুর আছে এবং হরিহর দ্বিতীয় রয়েছে। এবার দেখো, এক্ষেত্রে উত্তরটা খুবই সোজা, তোমরা এটা নিজেরাও জানো যে সেটা হচ্ছে কিন্তু কৃষ্ণদেব রায় এর উত্তর। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দাগিয়ে রাখ। ইবন বতুতা কোন শাসকের আমলে বিজয়নগর ভ্রমণ করেন? দেখো, ইবন বতুতা কার আমলে ভারতবর্ষে এসেছিলেন সেটা যেরকম ইম্পর্টেন্ট, কিন্তু বিজয়নগরে কার আমলে এসছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই দেখে রাখো। এই উত্তরটা অপশন গুলো দেখে নি একটু। দেবরায় প্রথম আছে, কৃষ্ণদেব রায় আছে, হরিহর প্রথম আছে এবং দুর্গা প্রথম আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার উত্তর হবে হরিহর প্রথম। তারপরেটা দেখি, বিজয়নগরের শাসন ব্যবস্থা কেমন ছিল? বিজয়নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু আহ যে বিজয়নগর শাসন ক্ষেত্রে গণতান্ত্রিক নাকি প্রজাতন্ত্র, এটা একটা বড় ইস্যু। এক্ষেত্রে উত্তরটা কি হবে সেটা একটু দেখে নেব। দেখো, একটা আছে গণতান্ত্রিক, আর একটা রয়েছে প্রজাতন্ত্র এবং আর একটা রয়েছে সামরিকতন্ত্র এবং রাজতন্ত্র। তাহলে এক্ষেত্রে তোমাদের উত্তরটা কি হবে? এক্ষেত্রে উত্তরটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে রাজতান্ত্রিক, কারণ বিজয়নগরকে আমরা রাজতান্ত্রিক সাম্রাজ্য হিসেবেই কিন্তু চিনি।
এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে রাজতান্ত্রিক। এটা তোমরা দাগিয়ে নেবে। পরেরটা দেখি, বিজয়নগরের শেষ শাসক কে ছিলেন? সদাশিব রায় আছে, কৃষ্ণদেব রায় আছে, দ্বিতীয় ভেঙ্কট রয়েছে এবং দ্বিতীয় দেবরায় আছে। এটার উত্তরটা কি হবে? দেখো, সদাশিব রায়, কৃষ্ণদেব রায়, এটা এই দুটো নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন না থাকারই কথা, কারণ কৃষ্ণদেব রায় একদম প্রথম দিকে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু উত্তরটা একদম সোজা, দ্বিতীয় ভেঙ্কট। ঠিক আছে। কোন পর্যটকের মতে কৃষ্ণদেব রায় বলছেন এত লম্বা ছিলেন না, তবে তার চেহারা খুবই আকর্ষণীয় ছিল? এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম। প্রশ্নটা দেখে তোমাদের হয়তো অনেকটা মনে হতে পারে আরে এটা কি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে কিছু প্রশ্নপত্রে দেখা গেছে। সেটা নেটেও দেখা গেছে এবং সেটা আমাদের ছোট ছোট যেসব ইতিহাসের পরীক্ষাও হয় সেগুলোর ক্ষেত্রেও দেখা গেছে। তাই জন্যই প্রশ্নটা আমি রেখেছি। দেখো, এটার উত্তরটা কি হতে পারে? এটার উত্তরটা হবে হচ্ছে ডোমিঙ্গো পেস। তারপরেরটা দেখো, তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগরের শাসক কে ছিলেন? দেখো, তালিকোটার যুদ্ধ কত সালে, শেষ শাসক কে বা প্রথম শাসক কে, এই এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে। তাই এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তাই এটার উত্তর কিন্তু রাম রায়। বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক তার রাজ্যে পর্তুগিজদের বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করার অনুমতি দিয়েছিলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ঘুরিয়ে আসে কিরকম, যে পর্তুগিজদের বাণিজ্য স্থাপন হয়েছিল বিজয়নগরের কোন সাম্রাজ্যের আমলে, এরকম ভাবে আসতে পারে। বা বিজয়নগরের এই শাসক কোন বিদেশিদের আহ সাম্রাজ্য স্থাপন করার অধিকার, এই বাণিজ্য কেন্দ্র স্থাপন করার অধিকার দিয়েছিলেন, সেটার থেকেও একটা প্রশ্ন আসে। তাই এটা দেখে নেওয়া যাক। তো এক্ষেত্রে উত্তরটা হবে যে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কিন্তু এই প্রথম অধিকারটা দিয়েছিলেন। বিজয়নগরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট কি ছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ডবল স্টার দিয়ে রাখো, যে এই প্রশ্নটা খুব এসে থাকে। 1 নম্বর হচ্ছে নাড়ু, 2 নম্বর হচ্ছে বা নাড়ু, 2 নম্বর হচ্ছে মন্ডলম, 3 নম্বর কোট্টাম, 4 নম্বর বালিগাম। এটার উত্তর কিন্তু মন্ডলম। কেউ কিন্তু এটা ভুল করবে না, কারণ অনেকেই কিন্তু নাড়ু লিখে দিয়ে চলে আসো, সেটা নয়। মন্ডলমটা কিন্তু এটার কারেক্ট অ্যান্সার। যে প্রশাসনিক ইউনিট বললে কিন্তু মন্ডলম। আমি পরে প্রশ্ন রেখেছি নাড়ু দিয়ে, সেটা তোমরা দেখলে তোমাদের হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পরের প্রশ্নটা দেখো, বিজয়নগর সাম্রাজ্যের সরকারের প্রকৃতি কি ছিল? এই প্রশ্নটা রিপিট হয়েছে সামহাও। সেটা তোমরা জেনেই গেছো যে এটা অবশ্যই রাজতান্ত্রিক হবে। সেটা কিন্তু ভুল করো না। পরের প্রশ্নটা চলে যাওয়া যাক। বিজয়নগর সাম্রাজ্যের গ্রামগুলোর প্রশাসনিক পরিচালনা কে করতেন? এটা একটা প্রশ্ন যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে এই প্রশ্নটা করে থাকে। এটাকে বলা হয় আয়াগর সিস্টেম। আমি এটার উত্তরটা ডাইরেক্ট বলে দিচ্ছি তোমাদের, কারণ আয়াগর সিস্টেম থেকে প্রশ্নটা আসে। আয়াগর সিস্টেম কি, সেটার ক্ষেত্রেও কিন্তু উত্তরটা দুটো চারটে অপশন দিয়ে দিল, সেই অপশনটা বেছে তোমাদের দিয়ে দেবে। আয়াগর সিস্টেমের সুবিধা কি ছিল, আয়াগর সিস্টেম কেন হচ্ছে, এইটা একটু ভালো করে তোমরা দেখে রাখবে। তাই আমি থিমটা রেখেছি আয়াগর সিস্টেম নিয়ে। ডাইরেক্ট তোমরা কিন্তু এটা পড়ে রাখবে। তারপরটা দেখো, কোন অববাহিকা অঞ্চলকে কেন্দ্র করে বিজয়নগর বাহমনি এবং উড়িষ্যার মধ্যে যুদ্ধ হয়েছিল? দেখো, এটা হচ্ছে গঙ্গা যমুনা আছে, বিপাশা শতদ্র রয়েছে, কৃষ্ণ তুঙ্গভদ্রা রয়েছে এবং গঙ্গা ব্রহ্মপুত্র রয়েছে। এটার উত্তর কিন্তু কৃষ্ণ তুঙ্গভদ্রা। এটা কিন্তু কেউ ভুল করো না। এটার আরেকটা নাম হচ্ছে রায়চুর দোয়াব বলে থাকি, রায়চুর দোয়াব বা আরটি নামে তোমরা এটা মাথায় রেখো শর্ট ফর্মে। রায়চুর দোয়াবটা কে কেন্দ্র করেই এদের মধ্যে ঝামেলাটার সৃষ্টি হয়েছিল। তারপরেরটা দেখো, কারণ একটা মূল কারণটা আমি তোমাদের বলেও দিচ্ছি, সেটা হচ্ছে এই অঞ্চলটা প্রচন্ড ফার্টাইল এবং বাণিজ্য কেন্দ্রকে কেন্দ্র করেই বলা যেতে পারে যে তাদের মধ্যে ঝামেলাটা হয়, যে কে নদীর কোন অংশটায় বেশি পরিমাণ রাজত্ব করবে এবং কার কত সুবিধে, সেটার জন্য মূলত যুদ্ধটা। দেখো, তারপরে বিজয়নগরের কোন রাজার রাজসভায় 8 জন বিশিষ্ট ছিলেন, যা অষ্টদিগ্গজ নামে পরিচিত? প্রশ্নটা ঘুরিয়েও করে অষ্টদিগ্গজ কোন রাজার আমলে ছিল, বা প্রশ্নটা এরকমও করে অষ্টদিগ্গজদের নাম বলে দেয়। খুব যদি কঠিন করে, বিশেষ করে সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন খুব কম করা হয়, কিন্তু যদি কোনো নেট সেটের পরীক্ষার্থী হও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা খুব আসে, যে অষ্টদিগ্গজ কে কে ছিলেন তার একটা লিস্ট দেওয়া হয়, তার মধ্যে একটা ভুল দিয়ে দেয়। তোমাকে কানেক্ট করতে হবে যে সেটা ভুল কোনটা এবং সেই হিসেবে উত্তরটা দিতে হয়।
তাই অর্থদিগ্গজ নামে পরিচিত কার আমলে ছিল সেটা থেকে তোমাদের প্রশ্ন হলে তোমরা কিন্তু অবশ্যই ডাইরেক্ট বলে দেবে কৃষ্ণদেব রায়। তারপরটা বিজয়নগরের জেলাগুলোর নাম কি? দেখো এইখান থেকে আমি প্রশ্নটা ঘুরিয়েছি, আগেরটা ছিল কিন্তু প্রশাসনিক ইউনিট, কিন্তু এবারেরটা কিন্তু জেলা বলছে, জেলা। এটা কিন্তু কেউ ভুল করো না, জেলা বললে আমি কি বলবো। এখানে ভুক্তি আছে, করণ আছে, বিষয় আছে এবং নাড়ু আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর হবে নাড়ু। এটা মাথায় রেখো, নাড়ু হচ্ছে এর সঠিক উত্তর। নাড়ুর রাজ্যের ক্ষেত্রে আমি যেরকম বললাম প্রশাসনিক ইউনিট মন্ডলম। স্থল আছে, প্রথমে হয় রাজ্য মানে স্টেট, তারপরে আসবে হচ্ছে তোমার নাড়ু, তারপরে আসছে তোমাদের স্থল। স্থল হচ্ছে তোমাদের সাব ডিস্ট্রিক্ট বলা যেতে পারে, সাব ডিস্ট্রিক্টকে স্থল বলা হয়। ঠিক আছে, স্থল। স্থল। ওকে, স্থল বলা হয়, এই স্থলকে জেনারেলি সাব ডিস্ট্রিক্ট বলা হয়। ঠিক আছে, তারপরেরটা দেখ, বিজয়নগরের প্রাদেশিক শাসক কর্তাদের কি বলা হতো প্রাদেশিক ক্ষেত্রে? তার মানে বলা হচ্ছে যে স্টেটটার যে ডিভিশনটা ছিল মানে রাজ্যটার, সেই ডিভিশনের মধ্যে ফার্স্ট ডিভিশনে যারা ছিল তাদের যে শাসন করতো তাদেরকে কি বলা হচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু উত্তর ডাইরেক্ট বলবে তোমরা নায়ক। নায়ক দেবে, অবন্তী দেবে, উপরিক দেবে, বিষয়পতি দেবে, কিন্তু তোমরা ডাইরেক্ট বলবে নায়ক। আচ্ছা, কিছু কিছু জায়গায় না কিছু নাম তোমাদের অস্পষ্ট লাগবে, যে অবন্তী বা এই ধরনের কিছু শব্দ দিয়ে দেবে যেগুলো মনে হবে যেন জায়গার নাম। এটা কেন করা হয় আসলে, কিছু আননোন ওয়ার্ড দিয়ে পরীক্ষার্থীদের কোথাও গিয়ে কিন্তু ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। তারা বোঝে যে আননোন ওয়ার্ড আছে তাহলে এটাই হয়ে যাবে। না, এটা করবে না, কারণ এটা ইচ্ছা করে পরীক্ষার যারা নেয় তারা কিন্তু এটা করে, এইভাবে কোশ্চেন পেপারটা প্যাটার্নটা করে দেয়। এটা ট্র্যাপ বলা যেতে পারে, মাথায় রেখে। আচ্ছা, পেড্ডন কার সহকবি ছিলেন? আচ্ছা, এখানে পেড্ডন স্পেলিংটা একটু ভুল আছে, তাই মাফ করো সবাই। কৃষ্ণদেব রায় আছে অপশনে, সদাশিব রায় আছে, আকবর আছে, আর রাজরাজা রয়েছে। দেখো এটার ক্ষেত্রে কিন্তু উত্তর কৃষ্ণদেব রায় হবে। তারপরেটা দেখো, এই যে অমুক্ত মাল্যদার গ্রন্থটির ভাষা কি ছিল? এটা আমুক্ত মাল্যদা বা অমুক্ত মাল্যদাও বলা হয়। আহ তোমরা যেটা বলবে, এটা বিশেষত অমুক্ত দিয়ে যেহেতু অ আছে সেহেতু অমুক্তই বলবে। যাই হোক, এটার ভাষাটা জিজ্ঞেস করে। দেখো এই অমুক্ত মাল্যদা দিয়ে কিন্তু তিন ধরনের প্রশ্ন অলরেডি হয়ে গেছে, কে করেছে, কি ভাষায় লেখা, কোন আমলে বা কোন সাম্রাজ্যের আমলে এটা তৈরি, এইসব নিয়ে। দেখো এটা হচ্ছে বাংলা, মারাঠি আছে, সংস্কৃত রয়েছে, তেলেগু আছে। মজাদার বিষয়, এটা কিন্তু এক প্রকার ভার্সে বা পোয়েম মেথডে লেখা, কিন্তু প্রশাসনিক কথাবার্তা বলা রয়েছে, কিন্তু এটা ভুলে যেও। এটা একটা প্রশ্ন। মুক্ত মাল্যদা কিন্তু গত বছর নেটেও এসছে এবং সেটের ক্ষেত্রে 2 বছর আগেও দেখা গেছে। এছাড়া তোমাদের এসএসসি তেও এই প্রশ্নটা কিন্তু প্রচন্ড পরিমাণে আসে এবং ক্লাস 12 এর ফাইনাল সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই দেখা যাক, এটার উত্তরটা কিন্তু অবশ্যই জানবে, তেলেগু হবে কিন্তু, তেলেগু। তেলেগু থেকে ভাষায় কিন্তু এটা লেখা এবং এটা কিন্তু কৃষ্ণদেব রায়ের লেখা, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তারপরটা রাখবে, বিজয়নগরের কোন রাজা প্রথম মুসলমানদের সৈন্যবাহিনীতে নিয়োগ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট এটা। বাহমনির ক্ষেত্রেও আমি যখন বলবো তখন বাহমনির ক্ষেত্রকে দেখে কোথাও গিয়ে এটা প্রভাবিত হয়। দেখে নেওয়া যাক সেটার উত্তরটা কি হতে পারে। অপশনগুলো হচ্ছে দ্বিতীয় দেবরায়, হরিহর কৃষ্ণদেব রায়, প্রথম দেবরায়। এটার উত্তর কিন্তু দ্বিতীয় দেবরায়, এটা কিন্তু নোট করে নিও। তারপরেটা দেখো, মহানাটক সুধানিধি, এটা কিন্তু ডাইরেক্ট একটা নাটকের নাম এবং সেটার নাটকটা বলছে কে লিখেছে। দেখো দ্বিতীয় দেবরায় আছে, সদাশিব রায় আছে, বিরূপাক্ষ রয়েছে, নরস নায়ক রয়েছে। তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু একদম ডাইরেক্ট তোমরা বলে দেবে দ্বিতীয় দেবরায়। তারপরেরটা সরি, আর সাইট আমি কোশ্চেন রাখিনি। তবে আমি পরের দিন যখন বাহমনির উত্তরগুলো তোমাদের এমসিকিউ গুলো যখন আলোচনা করব তখন তোমাদের আর একটা প্যাটার্ন রাখার চেষ্টা করবো যে কিভাবে ক্রোনোলজিক্যাল প্রশ্ন আসে, যে কোন রাজার পর কে আসছে। একটা আসে হচ্ছে স্তম্ভ মেলানোর জায়গাটা থেকে আসে, আর একটা হচ্ছে কিছু আহ দুটো কোশ্চেন দিয়ে দেয় যেটা অ্যাসারশন এন্ড রিজনিং। এই প্যাটার্ন গুলোকে ফলো করবে, আহ দেখবে আশা করি তোমাদের অনেকটা হয়ে যাচ্ছে। এবং যত পারো পরীক্ষার আগে এমসিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করলেই কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমার কোথায় কোথায় ফাঁক আছে, এবং থিমটাও তোমরা বুঝতে পারবে যে এখান থেকে আমাদের পড়তে হবে। তাই এটা কিন্তু কোনো রকম ভাবে তোমরা মিস করো না।
আজকের জন্য এইটুকুনি। সামনে আমার আমার আর একটা ক্লাস নিয়ে আসবো, অবশ্যই সেটা হচ্ছে মহামণি সাম্রাজ্যকে নিয়ে। নজরে রাখো ফ্রম জিরো। তোমাদের কেমন লাগলো বা কোন কোন জায়গাটায় তোমাদের অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।